আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, আমরা এখন সেটি উদ্ধার করব এমন ভাব নিয়ে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান 2015 বাতিল করে দেয়। জনপ্রিয় মতামতের সঙ্গে সুর মিলিয়ে ইউনূস সরকার দাবি করে পতিত আওয়ামী লীগ সরকার বিনা দরপত্রে চুক্তির মাধ্যমে বিপুল দুর্নীতি করেছে। একই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় এই চুক্তিতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে মর্মে সমালোচনা প্রকাশিত ও প্রচারিত হতে থাকে। জনগণের ম্যান্ডেট না নিয়ে আসা একটি সরকার নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আদানির সঙ্গে করা চুক্তি নিয়ে জনতুষ্টিমূলক কথাবার্তা বলতে থাকে। 2024 সালের 3 অক্টোবর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখবে এই জাতীয় রিভিউ কমিটি। এ সময় শয়তানও অন্য সব কাজ বাদ রেখে ইউনূস সরকারের পেছনে লেগে থাকে এবং সম্ভবত শয়তানের প্ররোচনায় আদানিকে বিল দেওয়া বন্ধ করে দেয় ইউনূস সরকার। বন্ধ করে দেয় বলতে অর্ধেক দেয় অর্ধেক দেয় না, এমনটাই আর কি। অন্যদিকে আদানিও ঠিকঠাক বিল না পেয়ে বিদ্যুতের সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়, অর্থাৎ তোমার অর্ধেক না পেলে আমার অর্ধেকও দেব না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে শুরু হয় আর এক নাটক। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে 2024 সালের 12 নভেম্বর তারিখে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম। মহামান্য আদালতও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেন। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নয়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার পরনায় দ্রুত 3 দফা নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো: 1. আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠন করতে হবে, যাতে চুক্তির বৈধতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করা যায়। 2. নির্দেশ প্রদানের 1 মাসের মধ্যে কমিটি তৈরি করতে হবে এবং কমিটি গঠনের 60 দিনের মধ্যে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে। এবং 3. চুক্তি সম্পাদনের আগে কোনো দর কষাকষি হয়ে থাকলে তার সব নথিপত্র 30 দিনের মধ্যে বিপিডিবি চেয়ারম্যানকে আদালতে দাখিল করতে হবে। এরই মধ্যে নভেম্বর মাসের শেষে ইউনূস সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান অতি উত্তেজনায় তড়িঘড়ি করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের চুক্তি আদালত থেকে বাতিল না হলে যে দামে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তা দ্রুত কমাতে চাইবে বাংলাদেশ। আহা আহা, কি দম্ভ, কি উত্তেজনা! কিন্তু শেষ পর্যন্ত কি হলো? হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করলো, যথাসময়ে প্রতিবেদনও জমা দিল। আবার ওদিকে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ বিভাগও চুক্তির বিষয়ে অতীতে হওয়া সব দর কষাকষির নথিপত্র ও প্রতিবেদন আদালতে জমা দেয়। সবকিছু পর্যালোচনা শেষে দেখা গেল চুক্তিতে আইনের কোনো ব্যত্যয় হয়নি, নিয়ম মেনেই আদানির সঙ্গে চুক্তি করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অর্থাৎ চুক্তিতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি। হাইকোর্টের এমন অভিমত চুক্তিবিরোধী সমালোচনার আগুনে পানি ঢেলে দিলে সেই আগুন ক্রমশই নিভতে থাকে। পাশাপাশি মিডিয়া আর বুদ্ধিজীবীদের গলার জোরও দ্রুত কমতে থাকে। সরকার ভেবেছিল তারা হাঁপ ছেড়ে বেঁচেছে, প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগকে বিদায় করা গেল, আবার হাইকোর্ট দেখিয়ে সপক্ষের মানুষদেরও একটা বুঝ দেওয়া গেল। মন্দ কি? কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না, কারণ সুদানির যেখানে শেষ আদানির সেখানে শুরু। অর্থাৎ ইউনূস সরকার খেলা শেষ করতে চাইলেও আদানি সেটা শেষ করতে চাইল না, খেলা গড়ালো দ্বিতীয় অর্ধে। দর্শক, দ্বিতীয় অর্ধের খেলা আমরা দেখব, অবশ্যই দেখব, তবে তার আগে চলুন বিখ্যাত এই চুক্তি নিয়ে 2-4টা কথা বলি। এই চুক্তির বিরোধিতাকারীরা যে কথাগুলো বারবার বলতেন সেগুলো হলো: 1. চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি, তাই বাংলাদেশ চুক্তি থেকে বের হয়ে যেতে পারছে না। এবং 2. বাংলাদেশের বেশি ক্যাপাসিটি চার্জ বহন করতে হবে এবং বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে। এবার অতি সংক্ষেপে এই দুটো পয়েন্টের ব্যবচ্ছেদ করি। প্রথমেই এক্সিট ক্লজ প্রসঙ্গ। চুক্তিতে প্রকল্পের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই বাংলাদেশের বের হয়ে যাওয়ার সুযোগ আছে। বাংলাদেশের জন্য অন্তত 15টি এক্সিট ক্লজ রয়েছে, যেখানে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারে। এর মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হলে, উৎপাদনে যেতে দেরি হলে, মালিকানার পূর্ণ কিংবা আংশিক পরিবর্তন হলে, প্রকল্পের উৎপাদন ক্ষমতা কমে গেলে, এমনকি
আদানি যদি বাংলাদেশকে কোনো ভুল তথ্য দেয় এবং সেটি প্রমাণিত হয়, তাহলেও বাংলাদেশ এই চুক্তি বাতিলের নোটিশ দিতে পারে। আদানি ওয়াচ একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেছেন বব ব্রাউন ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এই প্রতিষ্ঠানটির একমাত্র কাজ হচ্ছে বিশ্বব্যাপী আদানির নানা কুকীর্তির খবর প্রকাশ করা। তারা নানা আইনি ভিত্তি পর্যালোচনা করে স্পষ্টভাবে উল্লেখ করেছে, চুক্তি অনুযায়ী আদানির সঙ্গে করা বিদ্যুতের চুক্তি ট্যাক্স এবং মূল্য সংক্রান্ত প্রভিশন মোতাবেক বাতিল করা সম্ভব। অর্থাৎ বাংলাদেশের পক্ষে এক্সিট ক্লজ নেই। এই তথ্য একেবারেই মিথ্যা। এবার ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গে আসি। চুক্তি বিরোধীদের দাবি আমাদের বেশি ক্যাপাসিটি চার্জ বহন করতে হবে, যার কারণে বিদ্যুতের জন্য বেশি মূল্য পরিশোধ করতে হবে এবং 25 বছর ধরে 34% বিদ্যুৎ কিনতেই হবে অথবা ক্যাপাসিটি চার্জ বহন করতেই হবে। এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। প্রথমত, আদানি পাওয়ারের ক্যাপাসিটি চার্জ রামপাল ও মাতারবাড়ির মতো বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতামূলক। দ্বিতীয়ত, ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুতের মূল্য সবসময় একই থাকবে না। কাঁচামালের দাম, পরিবহন ব্যয়, কর ও শুল্ক মওকুফের হার, এই সব কারণে বিদ্যুতের দাম ওঠানামা করবে। যেমন আদানি যদি ভারতের শুল্কমুক্ত সুবিধা এবং নানাবিধ কর রেয়াত পায়, তবে ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুতের মূল্য কমাতে বাধ্য। যদি না কমায়, তবে বাংলাদেশ যৌক্তিকভাবে চুক্তি রিনেগোশিয়েটের দাবি আইনগতভাবে তুলতে পারবে এবং আদানি যদি তা করতে অস্বীকৃতি জানায়, তবে বাংলাদেশ আইনি ব্যবস্থার মাধ্যমে চুক্তি বাতিলের নোটিশও দিতে পারবে। এমন রিনেগোশিয়েটের ঘটনাও ঘটেছে। কয়লার দাম নিয়ে দ্বিমত থাকার কারণে বাংলাদেশ সরকার 2023 সালে আদানির সঙ্গে পুনঃ আলোচনা শুরু করে এবং 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুতির সময় পর্যন্ত আওয়ামী লীগ এই আলোচনায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।